This is Bonnie Amin from বাংলাদেশ। আমার জন্ম হয়েছে বাংলাদেশের একেবারে দ্বীপাঞ্চলে, একটি সর্বদক্ষিণে হাতিয়া দ্বীপের সর্বদক্ষিণের একটি চরাঞ্চলে আমার মাতুলালয়ে। এই বাংলাদেশকে নিয়ে আমার অনেক গর্ব হয়, আবার কষ্টও হয়। এবং সেখানে 1961 সন পর্যন্ত আমি ছিলাম। 1961 পরেই আমার বাবার চাকুরির কারণে আমাদেরকে, আমার মা বাবা আমরা চলে এসেছিলাম ঢাকা। তখনকার আমলের 1961-তে ঢাকার ফার্ম গেটের তেস্তুরি বাজার বা তেজকুনি হোয়াট এভার, সেখানে ছিলাম। শৈশবটা আমার কেটেছে চট্টগ্রাম, এবং প্রাইমারি স্কুল, হাতে খড়ি দেওয়া সব কিছু হয়েছে চট্টগ্রাম। কিন্তু 1971-এ চলে যাওয়ার পরে 1976 পর্যন্ত আমি আমার সেই জন্মদ্বীপ হাতিয়াতেই ছিলাম। আমি বিভিন্ন পেশায় আমি ছিলাম। আমি স্কুল শিক্ষকতাও করেছি অস্ট্রেলিয়াতে, ক্লিভল্যান্ড স্ট্রিট হাই স্কুল। এবং এরপরে দোভাষী তো দুটো ভাষা, আমি 4টি ভাষায়ও আমি ভাষান্তর করছি এখনও। অস্ট্রেলিয়া অর্থাৎ ওশেনিয়া মহাদেশের প্রথম বাংলাভাষী ইমিগ্রেশন লয়ার হিসাবে আমি বনি আমিন এই পেশাতে এসেছিলাম 1997 সনে। 10 বছর প্র্যাকটিস করার পরে আমাকে কোনো কারণে হোক ছাড়তে হয়েছে। তারপরে অস্ট্রেলিয়ান সরকারের একটি বিশেষ সংস্থাতে আমি বেশ কিছুদিন কাজ করেছি। পাশাপাশি আমার দোভাষী ইন্টারপ্রেটিং এবং ট্রান্সলেশন, এই কাজটি আমার সবসময় চলছে, এখনও চলছে। এখন আমি এর মাঝে জাতিসংঘ এবং IOM, সেটার জন্য আমাকে কাজ করতে হয়েছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে। তো আমি এখন আমার এই ট্রাভেল ব্লগিংটা হচ্ছে আমার পেশার সাথে জড়িত। আমি এই পেশাগত কারণে আমাকে বিভিন্ন দেশে যেতে হয়। আর এই অবসর সময়টা, এই যখন কেউ বিদেশে যায় কাজের ফাঁকে অন্য কিছু করে, আমি সেগুলো উল্লেখ করতে চাই না। কেউ ক্লাবে যায়, কেউ তাস খেলে, কেউ জুয়া খেলে, বা অন্যান্য দারু খায়। সেই সময়টাকে আমি ভিডিওগ্রাফিতে আমি কাজে লাগাই, লেখালেখিতে কাজে লাগাই। আমি যখন কোনো কিছু দেখি, আমি নিজেই আত্মতৃপ্তি অর্জন করে আমি চাই যে আমার আশেপাশে যারা আছে তারাও জানুক, তারাও দেখুক। আমি নট সেলফিশ, আমি আত্মকেন্দ্রিক নই। আমি যা দেখি আরেকজনকে দেখাতে চেষ্টা করি। আর সেই জন্যই এই ব্লগিংটা, লেখালেখি বলুন, ভিডিও বলুন, অডিও বলুন, এগুলো আমি করি। আমি সবচেয়ে মজার ব্যাপার হলো, পৃথিবীর যে দেশে যায় না কেন, যেখানে আমার নিজের জন্মভাষার লোক থাকে, তারা কোনো না কোনোভাবে আমাকে চেনে। আমি প্লেন থেকে নামি, গাড়ি থেকে নামি, আমি এরকম প্রশ্নর উত্তর আমাকে আরও ওয়াইডলি দিতে হবে। যে অনেকে জড়িয়ে ধরতে চায়, অনেকে হাগ করতে চায়। আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে গেছি ইন্দোনেশিয়ার বালিতে। আমি স্ত্রী সহ ঘুরছিলাম, তখন আমাকে চিনে এমন একটি মেয়ে, তাও সেও পরিবারের অন্যান্যদের সাথে এসেছে। মেয়েটা যুবতী বটেই। ও দৌড়ে এসে আমাকে বললো যে আপনি নিশ্চয় বনি আমিন। আমি সম্মতি দিলাম যে হ্যাঁ, আমি বনি আমিন। মেয়েটা দৌড়ে এসে অতি উৎসাহ হয়ে আমাকে হাগ করতে চেয়েছিল, অর্থাৎ জড়িয়ে ধরে তার ভালোবাসাটা নিতে চেয়েছিল। আমি বাধা দেইনি, কারণ নারীর যে সান্নিধ্য, নারী যেভাবে জড়িয়ে ধরে, এর মধ্যে যে একটা যা বেহস্তের বা জান্নাতের যে একটা সুখ, সেটা আমি অনুভব করি। কিন্তু আমার স্ত্রী পাশে থাকাতে আমাকে সেই সারা রাত আমাকে ভয়ে ভয়ে কাটাতে হয়েছিল। অর্থাৎ স্ত্রীর সামনে ঘটনাটা ঘটে গেছে, এবং সেও খুব বিব্রত হয়েছিল। তো বিশেষ করে মেয়ে ভক্তরা যখন জড়িয়ে ধরতে চায়, এটা আমাকে অবশ্যই অপ্রত্যাশিত। আমার বলতে গেলে একটা পরিচিতি। আর যেহেতু অফিশিয়ালি আমি বাংলাদেশের নাগরিক নই, আমি বাংলাদেশের জার্সি পরাটা হবে আমার জন্য এক ধরনের হিপোক্রেসি। আমি 34 বছর থাকছি এক দেশে, সেই দেশের নাগরিক, অথচ আমি জন্মদায় বলে আমি আমার এই বাংলাদেশের জার্সি পরব, এটা ঠিক না। আপনি এইখানে খাবেন, কিন্তু টাকা জমাবেন কলকাতায়, এটা তো হয় না। এটা তো হিপোক্রেসি। থাকছেন যে দেশে, আপনি সেই দেশের গুণগান না করে আপনি অন্য দেশে, যেহেতু আপনার অন্য ধরনের একটা কমন
থ্রেড আপনার আছে, আপনি সেই দেশের গুণগান করবেন, এটা হয় না। আমি যেখানে থাকছি, যেখানে খাচ্ছি, এবং আমার ইসলামে বলে, আমার ইসলামে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যেই দেশে থাকবে, যেই দেশে খাবে, সেই দেশের আনুগত্য তুমি স্বীকার করবে। আর এই জার্সিটা ইটস এ সিম্বল অফ মাই সেই আনুগত্যতা। আমার কাছে ফিলিপাইনটাকে বিশেষ করে গ্রাম অঞ্চলে, আই এম নট টকিং অ্যাবাউট ম্যানিলা ওর অন্য কোনো শহর অঞ্চল বা সিবু, আমি এই সকল শহরকে বলছি না। যখন আপনি গ্রামের দিকে যাবেন, আর বিশেষ করে ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলে যে দাবাও অঞ্চলটা আমার কাছে বেশি মনে লেগেছে। আমি যদি আরও একবার জন্মগ্রহণ করি, যদি আমি মুসলমান পুনর্জন্মে বিশ্বাস করি না, তাহলে হয় বার্মাতে আরেকবার জন্ম চাইব, না হয় ফিলিপাইনে আরেকবার জন্ম চাইব। এটি খুবই একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনি যখন ভিন দেশে, ভিন কালচার এবং ভিন ভাষাতে আপনি যাবেন। আমি সাধারণত এই ক্ষেত্রে আমার বডি ল্যাঙ্গুয়েজটা আমি ব্যবহার করি, এবং দু একটা শব্দ আমি আগে শিখে যাই, যেটা দিয়ে মেল্টিং করা যায়। এটাকে বলা হয় বরফ গলা কিছু শব্দ। হ্যালো, কেমন আছো, ভালো আছো কি না, বা সেই দেশের দু একটা আরও আকর্ষণীয় লাইন আমি শিখে যাই। এরপরে যে ভাষাগত বিষয়ে আসলে আমি মনে করি যে শারীরিক যে অঙ্গভঙ্গি, এটা অনেক বড় ভূমিকা। এবং আর আপনার চেহারার ভেতরে আপনার এমন একটা ভাব থাকতে হবে যেন আপনার আদার সাইড ভেরি রেসপন্ডিং থাকে। আপনার চেহারায় আমি বলবো রহমতের একটা ছাপ থাকতে হবে। এই রহমতে আপনি সেই রুক্ষ থেকে রুক্ষতর সেই উইগর, বা রুক্ষ থেকে রুক্ষতর সেই আরব দেশের কোনো গহীন গ্রাম জর্ডানে গেলেও আপনাকে মানুষ হেল্প করবে। অনেক দেশে আমি গেছি, এক এক দেশ আতিথেয়তা এক এক রকম। তবে উইগর সম্প্রদায়, শিনজিয়াং, চীন দেশের শিনজিয়াংয়ের সেই উইগর সম্প্রদায়ের যে আতিথেয়তা, এটা আমার ভালো লেগেছে, এটা আমার মনে থাকবে। আর হচ্ছে ফিলিপাইনের যে দাবাও, মিন্দানাওয়ের যে এই অংশের ফিলিপাইনের লোকদের আতিথেয়তা আমার সবসময় মনে থাকবে। বাংলাদেশ আমার জন্মদেশ এবং আমার নাড়ি পোতা দেশ। জন্মদেশ বাংলাদেশে যখন ভালো কিছু হয়, তখন গর্বে আমার বুক ফুলে যায়। আমার শার্টের সামনের দিকের যে বোতাম, সে বোতামগুলো এমনিই ছিঁড়ে যায়। আমি যেন বুক ফুলিয়ে চিত হয়ে রাস্তায় হাঁটি। এই বাংলাদেশকে নিয়ে আমার অনেক গর্ব হয়, আবার কষ্টও হয়। আমার এটাকে বলা হয় জন্মদায়। এটা আমার প্রতি মুহূর্তে অনুভূত হয় আমার কাছে। আমি মনে করি আপনি ভ্রমণের মাধ্যমে আপনি বিভিন্ন অজানা লোকদের সাথে আপনি তাদের সান্নিধ্যে আসেন। তা ভ্রমণ করে আপনার চোখ খুলে যায়। আপনি দেখবেন অনেক লোক আছে যারা মাত্র কয়েক ক্লাস পড়েছে, কিন্তু এত বেশি ঘুরেছে। আর এদেরকে বলা হয় স্ট্রিট স্মার্টের মতোই। এরা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে জ্ঞান আহরণ করে। আমি মনে করি যে ভ্রমণটাও সেরকম। আপনি চলার পথে সীতা যেভাবে মুক্তের দানা ছিটিয়ে ছিটিয়ে চলে গেছে, যখন রাবণ তাকে হরণ করে নিয়ে গেছে, রাম সেই মুক্তাগুলো একটা একটা করে সেই কুড়িয়ে সীতাকে খুঁজে বের করেছিল। আমি মনে করি সেই মুক্তা হলো এক একটি জ্ঞান। আর এক এক জনপদে গিয়ে আপনি এই মুক্তোর দানা কুড়িয়ে আপনি জ্ঞান আহরণ করুন। আমি যেটা বলবো, অতিথি পরায়ণ এই কথা ঠিক না। আপনি যদি ঘর আবদ্ধ বা কুয়োর ব্যাং হন, অর্থাৎ বাইরে কখনো যাননি, তাহলে এটাকে বলে পাগলের মনে মনে সুখ। আপনি নিজে সুখী মনে করবেন যে আমরা খুব অতিথি পরায়ণ, এ কথা ঠিক না। আমার জন্মদেশে আমি এমনও দেখেছি যে এখানে একই বাড়িতে চার গিরস, এক গিরস অনেক ধনী, আরেক গিরসের ঘরে ভাত নেই, ভাতের মাড় খেয়ে আছে, আরেক বাড়িতে পোলাও হচ্ছে। সে তো কখনো তার প্রতিবেশীর খবর নেন না। 1974-এর যে মনন্তর, সেটা আমি নিজের চোখে দেখেছি। তখন হাই স্কুলের ফাইনাল ইয়ারের ছাত্র আমি। সেই 74 সনের যে দুর্ভিক্ষ আমার আজও বুকে লেগে আছে। তখন থেকেই সম্ভবত এই আতিথেয়তার যে বিষয়টা, সেটা উবে গেছে।
তার আগে হয়তোবা ছিল। আর আতিথেয়তা যদি আপনাকে দেখতে হয়, যে প্রাণবন্ত আতিথেয়তা দেখতে হলে আপনি ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলের সেই মিন্দানাও অঞ্চলে যাবেন, অথবা শিনজিয়াংয়ের সেই খাসগড়ের সেই উইগর সম্প্রদায়, তাদের আতিথেয়তা আপনি দেখবেন। তারা আপনাকে কীভাবে ঘরে টেনে নিয়ে আপনাকে অতিথি হিসেবে আপনাকে বরণ করে নেয়। বাংলাদেশে পর্যটন শিল্প কখনোই বিকশিত হবে না, তবে ডোমেস্টিক যে পর্যটন সেটা থাকবে। ঘরের, অর্থাৎ এক রুম থেকে আরেক রুমে, বা একই বাড়ির এক ঘরের মানুষ আরেক ঘরে যাবে কিন্তু একই বাড়ির লোক, ডোমেস্টিক ট্যুরিজম হবে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিজম এই দেশে কখনোই কোনোদিনই হবে না। কারণ ট্যুরিজমের যে চারটা উপাদানের মধ্যে হচ্ছে মদ, নারী, জুয়া, আর সবচেয়ে উপরে হচ্ছে নিরাপত্তা। এই বিষয়গুলো প্রথম যে তিনটা বলেছিলাম, সেই তিনটা হচ্ছে ধর্মীয়গত কারণ। আর এই ধর্মীয়গত কারণে বাংলাদেশে কখনোই পর্যটন শিল্প কখনোই বিকশিত হবে না।